গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বাণী মলিকে বলছে, মলি যদি জেনে থাকো সত্যি সবার সামনে স্বীকার করো। তখন মলি বলে, কি বলতে যাচ্ছ? আমার তো মনে হয় এটা তোমারই প্ল্যান। যা শুনে বাণী এবং অনিরুদ্ধ অবাক হয়ে যায়। মলি বলে, ঠিকই তো বলেছি, তুমি সবার সামনে নাটক করছো যাতে বাড়িটা দখল না হয়, দখল আটকানোর চেষ্টা করছো। আসলে তুমি মিথ্যে নাটক করছো। বাড়িটা নিলাম হলে তোমারই তো লাভ। তুমি ভিতরে কারোর সঙ্গে হাত মিলে বাড়িটা নিজের নামে এবং পুরো সম্পত্তি হাতানোর চেষ্টা করছো। যা শুনে রাগান্বিত হয়ে যায় বাণী। মলি তখন তার মাকে বলে, মা, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তোমরা কেন বুঝতে পারছো না? দাদু তখন বলেন, সবাই চুপ করো, এখন নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো সময় নেই। এখন কিভাবে সমাধান হয় সেটা চিন্তা করো। এরপর মমিতা সবাইকে বলে ওঠে, আচ্ছা, যদি খারাপ কিছু হয় তবু মাথা গোঁজার জন্য আমাদের ছোট্ট একটা ঘর আছে, প্রয়োজন পরে আপনারা সবাই ওইখানে উঠবেন। তখন মলি বলে, তোমাদের ঘর আছে যখন ওইখানে চলে যাও না, আমাদের বাড়িতে কেন পড়ে আছো? নয়নতারা তখন তাকে ধমকাতে থাকে, বলছে, দিদিভাই চুপ করো। মলি তখন বাবা বলতে থাকে, হ্যাঁ, তুমি যেভাবে এগোচ্ছ না, এভাবে এগোলে তোমাকে বস্তিতেই ঠাঁই নিতে হবে। তবে জানি না মমিতা তোমাকে ঠাঁই দিবে কিনা। যা শুনে মলি রাগান্বিত হয়ে যায়। এরপর সবাই চিন্তা করতে থাকে, আজকের রাত কি তাদের জন্য এই বাড়িতে শেষ রাত হবে? তখন এইখানে তানিয়া চলে আসে। তানিয়া বলে, আমাদের কি এই বাড়ি হবে না? আমার মার কেন ঘর হয় না? যেখানে যাই সেখানে আমার মার ঘর হয় না। আমরা অনেক বাড়ি ছেড়েছি, বাসা ভাড়া ছেড়েছি, অনেক কিছু ছেড়েছি, এই বাড়িটাও ছাড়তে হবে? বাণী তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই বাড়ির একটা ইট নিয়ে তখন বাণী শপথ করতে থাকে, বলছে, আমি ইট নিয়ে শপথ করছি, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে এই বাড়ি একটা ইটও আমি কারো হতে দিব না। তা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে মনে মনে রাগ হতে থাকে মৌলি। পরদিন সকালে ব্যাংকের লোকজন চলে আসে। ব্যাংকের লোকজনকে দেখে সবাই ভেঙে পড়ে। বাণী বলে, আমাদের একটু সময় দিন, এটা আমাদের বসত বাড়ি, এখান থেকে আমাদের বের করে দিবেন না, আমাদের আরেকটু সময় দিন। সবাই প্রার্থনা করতে থাকে বাণী, কিন্তু ব্যাংকের লোকজন কোনো কথাই শুনে না। অনিরুদ্ধ তখন বলে, এটা শুধু বাড়ি নয়, অনেক আবেগ স্মৃতি জড়িয়ে আছে। তখন ব্যাংকের ম্যানেজার বলে, আগে ভাবা উচিত ছিল, যখন ঋণ নিয়েছেন তখন তো ভাবা উচিত ছিল। আর শুনুন, আপনারা তো অনেক বড় ব্যবসায়ী, আপনাদের কি বোঝাবো? আবেগ স্মৃতি ভালোবাসা দিয়ে কখনো ব্যবসা হয় না। সাথী তখন বলে, আপনারা শুধু ব্যবসায় বোঝেন, মানুষের আবেগ বলতে কিছু নেই। আমি একজন পঙ্গু মানুষ, দুজন বয়স্ক মানুষ রয়েছে, আপনাদের কি কোনো মানবতা নেই? কিন্তু লোকজন কোনো কথাই শুনে না। সবাই বসে পড়ে নিলাম ডাকার জন্য। সবার মন খারাপ হয়ে যায়। এদিকে নয়নতারা বাণীকে বলে, আচ্ছা, এটা তো ভুল নয়, বাণী সবসময় আমাদের সন্দেহ করেছে, ভুল তো সন্দেহ করেনি। আচ্ছা, এবার তো তোমাকে সন্দেহ করেছে, সত্যি করে বলো, ও কেন তোমাকে সন্দেহ করছে? এবার মৌলিও নয়নতারাকে কোনো কিছুই বলে না, শুধু চুপ করেই থাকে। এদিকে সবাই যখন কান্না করছে তখনই নয়নতারা ওইখানে গয়নাগাটি পরে চলে এসেছে। বলছে, শুনো, আমাদের এক কাপড়ে যেতে হতে পারে, এজন্য আমি গয়নাগাটি পরে এসেছি, তোমাদের যা যা আছে পরে নাও। এদিকে দাদু হতাশা হয়ে পড়েছে, বলছে, না না, এদিন আমি দেখতে পারবো না, এর থেকে আমার মরে যাওয়া ভালো। ঈশানী তখন বলে, না বাবা, ধৈর্য হারাবেন না, আপনার ছেলে এই ব্যাংক থেকে ওই ব্যাংক পাগলের মতো ঘুরছে, কিছু একটা করবে, আপনি হতাশা হবেন না। এরপর দেখা যায় ওইখানে বিক্রমদেব চলে এসেছে। বিক্রমদেবকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বিক্রমদেব বলে, আজকে আপনাদের জন্য এটা শেষ দিন হয়ে যাবে, এই সুন্দর বাড়িটা শেষ দিন হয়ে যাবে। অনিরুদ্ধ তখন বিক্রমদেবের উপর হাত ওঠাতে আসলে তার সহকারী তাকে হাত দিয়ে বাধা দেয়, বলছে, একদম নয়, একদম হাত বাড়াবেন না, তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে। বাণী তখন বলে, ষড়যন্ত্র করে কৌশলে আপনার দখলে নিয়ে যাবেন, আপনার কি একটু বিবেকে বাঁচছে না? তখন বলে, না, আমার একটু বিবেকে বাঁচছে না, আমার অনেক দিনের স্বপ্ন, এই কোম্পানি বাড়ি গাড়ি আমার হবে, এটা আজ আমার হতে চলেছে। যা শুনে দাদু একদম ভেঙে পড়ে, তার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে। ঈশানী তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে, বাবা ভেঙে পড়বে না, সবাই আমরা আছি, একসঙ্গেই আছি। বিক্রম তখন বলে, আজকে আপনাদের অনেক খারাপ লাগছে তাই না? অনেক বছর আগে আমাকেও এভাবে পথে নামানো হয়েছিল, নিঃস্ব করে দিয়েছিল। দাদু তখন বলে, মিথ্যে কথা, তুমি বিশ্বাসঘাতক ছিলে। আমার কোম্পানি বাঁচানোর জন্য আমার যেটুকু করা দরকার আমি সেটুকু করেছি। বিক্রম তখন বলে, লাভ কি হলো? সেই দিন শেষে আপনার কোম্পানি বাড়ি গাড়ি সব তো আমারই হচ্ছে। যা শুনে দাদুর অবস্থা আরও খারাপ হতে থাকে। অনির্দ তখন বলে, অতীতে আপনার সঙ্গে আমাদের কি শত্রুতা ছিল এটা আমি জানি না, তবে যাই হোক না কেন আপনি আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা আপনি করেনি। এখন আপনি এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। বিক্রম তখন বলে, ভুল বলছো, অতীতে তুমি ঘটনা কেন জানো না? তোমাকে জানতে হবে। সাথী, তুমি কিছু বলনি,
সাথী তখন বলে কি বলবো, অতীতের সবকিছু যদি আমি ঘাটে থাকি না তাহলে দুর্গন্ধই ছড়াবে। সাথীর মুখে এরকম কথা শুনে বাণী এবং অনিরুদ্ধ পুরো অবাক হয়ে যায়। এদিকে তখনই বিক্রমের অ্যাডভোকেট উৎপল চলে আসে, বলছে স্যার ভালো আছেন, চলুন চলুন এখনই নিলামে ডাকা হবে। তখন বিক্রমকে নিয়ে ব্যাংকের লোকজন নিলাম ডাকার ওইখানে চলে যায়। অনিরুদ্ধ তখন বলে নিজের উকিলকে ব্যাংকে নিয়োগ করেছে, আবার নাটক করছে। বাণী তখন বলে বোঝাই যায় তলে তলে অন্য খেলা হচ্ছে। এদিকে বিক্রমের সঙ্গে লুকিয়ে দেখা করছে মৌলি, বলছে আচ্ছা আপনি তো আমার বাড়ি নিলাম করে দিচ্ছেন, তাহলে আমি থাকবো কোথায়? বিক্রম তখন বলে কিছুদিন চুপ থাকবে, পরে আমি সব ব্যবস্থা করব। মৌলি তখন বলে আপনি আগে আমাকে বলুন আমাদের মধ্যে যে ডিল হয়েছে, যে টাকা আমাকে দেওয়ানোর কথা সে টাকাকে আমি পাবো? বিক্রম তখন বলে হ্যাঁ অবশ্যই পাবে, আমি তো কথা দিয়েছি তাই না? আর শুনে এত বেশি কথা বলছো কেন? জীবনে কখনো ডিল করনি নাকি বোকা পেয়ে তোমাকে সবাই ডুবিয়েছে? এটা বলে বিক্রম রাগান্বিত হয়ে চলে যায়। আর মৌলি তো আরও রাগ হতে থাকে। তখনই ওইখানে নয়নতারা চলে আসে। নয়নতারা বলে কি কত টাকা ডিল হলো? মৌলি তখন একদম ঘাবড়ে যায়, কোনো কথাই বলে না। নয়নতারা তখন বলে শোনো একটা কথা বলে দিচ্ছি, তোমার ভাগ্য না আমি লিখেছি, এই বাড়িতে আমি তোমাকে এনেছি। এই যে তুমি এভাবে চলো না সব কিন্তু আমার গুণে, বুঝতে পেরেছো? তাই আমার কাছ থেকে লিখে যদি কিছু করো না আমার থেকে খারাপ কেউ হবে না। এভাবে হুমকি দিয়ে নয়নতারা ওইখান থেকে চলে যায়। মৌলি তো অনেকটাই ভয় পেতে থাকে। সে নিলাম ডাকা শুরু হয়। 10 কোটি থেকে শুরু করে একদম 20 কোটি পর্যন্ত শেষ ডাকা হয় নিলাম। 20 কোটি ডেকেছে আর কেউ নয়, সে হচ্ছে বিক্রম, যা দেখে সবাই অবাক হয়ে যায়। অবশেষে বিক্রমের বাড়িটা তার নিজের দখলে হয়ে যায়। বাণী অনিরুদ্ধ কেউ কিচ্ছুই করতে পারেনি। যারা তাকে সাহায্য করেছিল সবাইকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের দলে কিনে নিয়েছে। এদিকে দাদু সবাই ভেঙে পড়েছে, কি করবে? এদিকে দাদু সবাই ভেঙে পড়েছে। দিশারা হয়ে নয়নতারা চলে আসে, বলছে দেখো বাবা মানছি এই বাড়িটা এখন তোমার, অনেক টাকা দিয়ে কিনেছ, তুমি দোতলায় থাকো, নিচতলা আমাদের থাকতে দাও, আমরা বয়স্ক মানুষ কোথায় যাব বলো? 3-4 জন বয়স্ক মানুষ আমরা আছি, আমাদেরকে তাড়িয়ে দিও না, আমাদের একটু তোমার পাশে থাকতে দাও, উপরতলা তুমি থাকো, আমাদের একটু আশ্রয় দাও। যা শুনে মিটি মিটি হাসতে থাকে বিক্রম। বিক্রম তখন বলে থাকতে দিতে পারি এক শর্তে। নয়নতারা তখন বলে হ্যাঁ হ্যাঁ বলো না, তোমার সব শর্তে আমরা রাজি আছি, তোমরা সবাই আমার বাড়িতে থাকতে পারো, আমার আশ্রিত হয়ে থাকতে পারো, শুধু আশ্রিত হয়ে নয় কাজের মানুষে থাকতে হবে। যা শুনে বাণী এবং অনিরুদ্ধ পুরোই চমকে যায়। বিক্রম তখন বলে আমার ড্রাইভার হবে শিব রায় এবং মালি হবে অনিরুদ্ধ, সবার কাজ বুঝিয়ে দেয়। যা শুনে বাণী পুরোই চমকে যায়। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় বাণী কি পারবে বিক্রমের হাত থেকে পুরো বাড়িটা আবার নিজেদের দখলে নিতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।